টাওয়ার টাওয়ার আছে না, অ্যান্টেনা টাওয়ার, ওখানে এই সমস্ত ওই যে মাইক্রো স্ট্রিপ লাইন বা এগুলো এগুলো সেমিকন্ডাক্টরের জন্য ছোট ছোট ডিভাইস, আর বড় বড় ডিভাইস গুলোর জন্য কোয়েক্সিয়াল কেবল ইউজ করা হয়। এতে কিছুটা লস হয়, কিন্তু যেহেতু তারের ডিস্টেন্স কম, লেস দেন 1 মিটার বা হাফ মিটার, ওইটুকুর মধ্যে যেটুকু লস ওইটুকু সহ্য করেও আমরা ওটা করি, কারণ ওতে অনেক সুবিধা কানেকশন করা, অ্যান্টেনার সঙ্গে কানেক্ট করার জন্য কোয়েক্সিয়াল কেবল। আচ্ছা, এরপরে ধরো সার্কিট লেভেলে যখন আসবা, মাইক্রোওয়েভ সার্কিট, তখন কিন্তু এই সমস্ত স্ট্রিপ লাইন এগুলো কিন্তু দরকার হয় সার্কিট বোর্ডের মধ্যে, যেখানে ডিভাইসটা ছোট, যেমন অসিলেটর, মডুলেটর, ফিল্টার, এগুলো মানে একেবারে ইয়ে দিয়ে বানানো, সলিড স্টেট ডিভাইস দিয়ে বানানো। তো সলিড স্টেট ডিভাইস গুলো হচ্ছে সাধারণত মাইক্রো বা মিলি সাইজের, ওদের সঙ্গে কানেকশনের জন্য এই সমস্ত মাইক্রো স্ট্রিপ লাইন ব্যবহার করা হয়। উপরে একটা কপার প্লেন, মাঝখানে ডাইলেকট্রিকের একটা সেপারেশন, নিচে আর একটা প্লেন আছে, ওটা গ্রাউন্ড প্লেন বলি আমরা নিচেরটা, আর উপরেরটা হচ্ছে রিয়েলি কানেকশন। সরি। তো এটার সঙ্গে আমরা মাইক্রোওয়েভ ডিভাইস দিয়ে কানেকশন বা ওই হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসে ব্যবহার করা হয়, এটা মাইক্রো স্ট্রিপ লাইন। ঠিক আছে, এখন এই তো বিভিন্ন পদের আছে, আমি এগুলো তোমাদের ক্লাসে নিয়ে কিছু কিছু যতটুকু পারছি দেখাইছি ফিজিক্যাল। তোমাদের কি মনে আছে কিছু কিছু দেখাইছি না আমি? হ্যালো। হ্যাঁ, ক্লাসে দেখাইছিলাম এগুলো মাইক্রোস্ট্রিপ লাইন। তো এখন এই মাইক্রোস্ট্রিপ লাইনকে যদি তুমি এবার আমরা অ্যানালাইসিসে ঢুকি, যে সার্কিট অফ ট্রান্সমিশন লাইন, তো অ্যানালাইসিস যদি ঢুকি তখন আমাকে এগুলোর কিভাবে আমরা এটাকে সার্কিট ইয়ে দিয়ে সার্কিট প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করব সেগুলো আমরা দেখাইছিলাম। এই যে দেখো, এইখান থেকে এই পর্যন্ত একটা কোয়েক্সিয়াল কেবল মনে করো, ট্রান্সমিশন লাইন, ইনপুটে হলো জেনারেটর, আউটপুটে একটা লোড আছে, এটা জেনারেল ভাবে ধরলাম লোড এবং জেনারেটর। জেনারেটরটা যদি আমাদের ট্রান্সমিটার সেকশন হয়, তাহলে রিসিভার রিসিভার সেকশন এখানে তোমার এখানে থাকতে পারে রিসিভার বা অ্যান্টেনা, এইরকম ভাবে বিভিন্ন লোডে লোডে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এখন এটাকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আঁকি, তাহলে দেখো এই নিচের অংশটা, এই নিচের এই ছবিটা এইরকম ভাবে আমরা তাকে আঁকতে পারি। তাহলে হ্যাঁ, এই মাঝখানের অংশটা হলো যে এই মোটা মোটা অংশটা, মোটা দিয়ে দিয়ে দেখানো, দুইটা বার দিয়ে দেখানো, এটা হলো ট্রান্সমিশন লাইন সেকশন। তো এই ট্রান্সমিশন লাইন সেকশনে ধরো ইনপুটে একটা ভিজি, ভিজি মানে হলো এটা সোর্স, এসি সোর্স মনে রাখো, এসি অল্টারনেটিভ সোর্স কিন্তু, আর একটা তার এটার ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকে, সেটাকে আমরা বাইরে দেখাইলাম, এর ইন্টারনাল ইম্পিডেন্স জেড। এই সেকশনটা হয়ে গেল আমাদের ট্রান্সমিটার সেকশন বা সোর্স। আর এই দিকটা হলো লোড, এই লোডটাকে আমরা একটা জেড এল ইম্পিডেন্স, জেড এল লোডটার ইম্পিডেন্স জেড এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং তার অ্যাক্রস ভোল্টেজ ড্রপটাকে ভিএল, এবং থ্রো তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটাকে আইএল ডিফাইন করলাম। এই ট্রান্সমিশন লাইনটা মনে করো জেড ইকুয়াল টু 0 থেকে জেড ইকুয়াল টু এল পর্যন্ত লম্বা। আমরা জেড অ্যাক্সিসটা ব্যবহার করলাম এখানে, যে ট্রান্সমিশন লাইনের দিকে যে কারেন্ট ভোল্টেজ যেগুলো প্রবাহিত হচ্ছে, ফ্লো হচ্ছে, তারা জেড ডিরেকশনে যাচ্ছে। এখন এই ট্রান্সমিশন লাইনের এইখান থেকে জেড লেংথের এটাকে আমরা অ্যানালাইসিস করার জন্য আমাদের উপায় হচ্ছে যে ছোট্ট করে একটা সেকশন নেওয়া, ছোট্ট করে একটা সেকশন নেওয়া ডেল জেড, এই যেখানে দিয়ে রাখছে ডেল জেড একটা সেকশন, ডেল জেড একটা সেকশন নিয়ে ওর ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা। তারপরে ওই জেড এল কে তুমি এল দিয়ে, জেড এর লেংথ এল দিয়ে মাল্টিপ্লাই করলে পুরো ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাবো। এখন এই জেড এল অংশটার এই যে জুম অংশটা, এই যে ট্রান্সমিশন লাইন ইকুইভ্যালেন্ট, ট্রান্সমিশন লাইন ইকুয়েশন, এটা সাদিকিউ থেকে আমি এটা ফলো করছি, সাদিকুর একটা বই আছে সেখান থেকে এগুলো, এই যে দেখা কাশস ভোল্টেজ ল, কাশস কারেন্ট ল দিয়ে এখান থেকে আমরা এটা করছি। এই সার্কিটটা হচ্ছে নিচে দেওয়া আছে, এই যে এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট, ছোট্ট একটা ডেল জেড সেকশন, এই যে এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, আর এইখানে গিয়ে ডেল জেড সেকশনটা শেষ হয়েছে। এটাকে আমরা একটা সিরিজ ইন্ডাকটেন্স, সিরিজ রেজিস্ট্যান্স,
প্যারালাল একটা রেজিস্ট্যান্স বা প্যারালাল ক্যাপাসিট্যান্স এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এর কারণ হলো একটা ট্রান্সমিশন লাইনের দুটা তার থাকে, দুই পাশে দুটো তার থাকে। এখন এই একটা মাঝখানে থাকে ডাইলেকট্রিক বা ইনসুলেটর। আমরা জানি যে ইনসুলেটরের ভিতর দিয়ে সাধারণত কারেন্ট ফ্লো হওয়ার কথা না, কিন্তু বাস্তবে কিছু লিকেজ কারেন্ট ফ্লো হয়। সেইটাকেই এই যে কন্ডাক্টিভিটি দিয়ে বা ক্যাপাসিটেন্সও তৈরি হয়, যেহেতু দুইটা প্যারালাল ওয়্যার হাই ফ্রিকোয়েন্সি দিয়ে ক্যাপাসিটেন্স তৈরি হয়, সেটাও এখানে দেখালাম। এবং একটা একটা হাই ফ্রিকোয়েন্সিতে একটা সিঙ্গেল ওয়্যার, স্ট্রেট ওয়্যারই হোক না কেন, যদি তার ভিতর দিয়ে এসি কারেন্ট ফ্লো হয় হাই ফ্রিকোয়েন্সি, তখন তার একটা ইন্ডাকটেন্স দেখা দেয়। এইটাকেই এই ছোট্ট একটা সেকশন ডেল জেড সেকশনের যে ইন্ডাকটেন্স, সেটাকে এখানে এল ইন্টু ডেল জেড, তার মানে এল হলো ইন্ডাকটেন্স অফ পার মিটার। পার মিটার তারের ইন্ডাকটেন্স হলো এল, ফলে এটাকে মাল্টিপ্লাই করলাম জেড ডেল জেড দিয়ে, ডেল জেড এর লেংথ যতটুকু সেই অনুযায়ী ওর ইন্ডাকটেন্স হবে। তেমনি ভাবে রেজিস্ট্যান্স, তারপরে এই কন্ডাক্টেন্স, ক্যাপাসিটেন্স সবগুলিকে এভাবে বললাম যে 1 মিটার তারের ক্যাপাসিটেন্স হচ্ছে সি, ডেল জেড এর পরিমাণ কত হবে সি ইন্টু ডেল জেড। এইভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। করে এই যে জেড এর স্টার্টে, ডেল জেড এর স্টার্টে ধরলাম ভোল্টেজ, ধরলাম ভি জেড, এবং আই ধরলাম কারেন্ট, ধরলাম জেড টি, এবং এট দ্য এন্ড অফ ডেল জেড ট্রান্সমিশন লাইন, ডেল জেড বলতে বুঝাচ্ছি যে একটা লেংথ অফ সেকশন, যেটার কারেন্ট হচ্ছে জেড প্লাস ডেল জেড কমা টি, মানে এখানে কোঅর্ডিনেট, এখানে কারেন্ট যেমন ধরলাম আই জেড টি, সেটাকে ডেল জেড সেকশন পরে তার কারেন্টেরকে ডিনোট করলাম আই জেড প্লাস ডেল জেড টি। আবার ভোল্টেজও তাই, ভোল্টেজও এখানে এট দ্য এন্ড অফ ডেল জেড সেকশন বললাম ভি জেড প্লাস ডেল জেড টি। তো এই ভোল্টেজ ড্রপটা কেন, এটা কি, এইটা তো আসলে এটা থেকে কম হবে। স্টার্টিং হচ্ছে ভি জেড আর এন্ডে হচ্ছে ভি জেড প্লাস ডেল জেড টি। তো এটা কম হবে ওই স্টার্টিং এর তুলনায়, কারণ এইখানে ড্রপ হবে, এইখানে ড্রপ হবে, গেল। আবার কারেন্ট স্টার্টিং এ যা ছিল, এখানে কারেন্টের এখানে যেটা বেরোয় আসবে সেটা কিন্তু তোমার কম হবে, কারণ স্টার্টিং কারেন্টটা এইখান দিয়ে বাইপাস করবে এই যে প্যারালাল ইয়ে দিয়ে, এখানে আইজি যাবে, এখানে আইসি যাবে, বাকিটা এদিক দিয়ে ফ্লো হবে। তো এখন এগুলোর জন্য আমরা ওই কার্শফ ভোল্টেজ ল, কার্শফ কারেন্ট ল এট দিস পয়েন্ট আউটপুট সেকশনে, এগুলো করে দুটা ট্রান্সমিশন লাইন ইকুয়েশন আমরা পেয়েছি। এগুলো বোধহয় আমি ক্লাসে তোমাদের আগে বলছিলাম। এই যে দেখো এখানে, বাই অ্যাপ্লাইং কার্শফ ভোল্টেজ ল টু দ্য লুপ অফ দ্য সার্কিট, সি ফিগার 18, এটা ওইখানে এই ইকুয়েশন আমরা দিয়ে ডেরাইভ করতে পারি। এখানে যে বোঝানোই হয়েছে স্টার্টিং ভোল্টেজ আর এই ড্রপ গুলো, এই দুইটা ড্রপ প্লাস শেষের ভোল্টেজটা। তো এইভাবে হ্যাঁ দেওয়া হলো। তারপর ওখান থেকে তুমি ওই টেলর সিরিজ, বাইনোমিয়াল সিরিজ, এগুলো দিয়ে তুমি এটাকে একটা ইকুয়েশনে দাঁড় করানো যায়। সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশন গুলো, এবং এখান থেকে সর্বশেষ কাটাকাটি করে তুমি এইরকম ভাবে একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারো। এই যে 14.2 তে একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারো। এই একই ভাবে কার্শফস ল যদি ইউজ করি এট দ্য এন্ড টার্মিনাল, তখন কিন্তু একটা কারেন্ট ইকুয়েশন দাঁড় করানো যায়। তবে কারেন্ট এবং ভোল্টেজ এই দুইটা ইকুয়েশন খেয়াল করো, এটা কাপল বলতে বুঝাচ্ছি, দেখো এখানে ডেরিভেশন হচ্ছে উইথ রেসপেক্ট টু স্পেস কোঅর্ডিনেট জেড। বাম দিকের অংশটা দেখো, ওখানে স্পেস কোঅর্ডিনেটের রেসপেক্টে ডেরিভেশন, চেঞ্জ অফ ভোল্টেজ উইথ রেসপেক্ট টু স্পেস। আবার ডান দিকে আছে ডেরিভেশন অফ মানে চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তো এটা মিক্সড অবস্থা আছে, এইদিকে হলো ভোল্টেজ, এইদিকে হলো টাইম, মিক্সড। হ্যাঁ, তারপরে কারেন্টটাও তাই, কারেন্টটার বাম দিকে হচ্ছে কারেন্টের চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্পেস, হোয়ারএজ ডান দিকে হচ্ছে ভোল্টেজ চেঞ্জ উইথ টাইম। এখন এই যে কারেন্ট চেঞ্জ, ভোল্টেজ চেঞ্জ, এটা দুই রকম, একই ইকুয়েশনে দুই রকম ভাবে দেওয়া, দুইটা প্যারামিটার
ইনভলভ হয়ে গেছে। এইটাকে আমরা একই একই প্যারামিটারে আনার জন্য আমরা ওই পরে পরে দেখাইছি, কিন্তু এইখানে একটা কাজ করছে, সেটা হলো এই টাইম ডেরিভেটিভ থেকে আমরা ফেজর ফর্মে চলে গেছি, কারণ ফেজর ফর্মে ক্যালকুলেশনটা ইজিয়ার, সেজন্য ফেজর ফর্মে আসছি। এই জন্য ফেজর ফর্মটা ইন্ট্রোডিউস করছি, যেটা আমরা তোমাদের ইয়েতে কি বলে ওই ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে দেখালাম। সেখানে এই ভিজেড-টি এবং আইজেড-টি এগুলোকে আমরা টাইম অংশটাকে আলাদা করতে পারি। এই বাম দিকের দেখো ভোল্টেজ এবং কারেন্ট, এই দুটোর মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে জেড টি দুটোই টাইমের ডেরিভেটিভ। টাইমের ডেরিভেটিভ যদি হয়, এটাকে টাইম ডেরিভেটিভ তখনই আমরা আলাদা করতে পারি যদি তারা এই সাইনোসোডিয়াল হয়। যদি সাইনোসোডিয়াল হয় তখনই শুধুমাত্র আমরা এটাকে ইয়ে করতে পারবো, কি বলে টাইম ডেরিভেটিভ আলাদা করতে পারবো। এবং সেটা এইভাবে, এই যে রিয়েল অফ ভি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ই টু দি পাওয়ার জে ওমেগা টিও লিখতে পারো, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি দিয়েও লিখতে পারো। তবে আমরা একটা নিচ্ছি, আইদার ওয়ান একটা নিচ্ছি, কারণ এই যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি এর মধ্যে কস ফাংশন এবং সাইন ফাংশন ঢুকে আছে। ফলে যেহেতু ই টু দি পাওয়ার জে ওমেগা টি কমপ্লেক্স, এই ভি নট ভিএস আইএস এটাও কিন্তু কমপ্লেক্স জেনারেলি। তো এই কমপ্লেক্স গুলো মাল্টিপ্লাই করে যদি রিয়েল অংশটা নাও, তখন তোমার বাম দিকের সঙ্গে ইকুয়েশনটা ব্যালেন্সড হয়। তো এই হলো ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করার কায়দা। এখন তুমি ওই কারেন্ট ভোল্টেজ ইকুয়েশন যে দুটো বেরোলো, কারেন্ট ল ভোল্টেজ ল এদেরকে বলে, সেগুলোর মধ্যে যদি তুমি এই সমস্ত ইকুয়েশন ইউজ করো, তখন এরকম ভাবে ফেজর ফর্মের দুটো ইকুয়েশন পাবো, 14.7, 14.8, এবং এইভাবে একটু সিম্পলিফাইড ফর্মে। খেয়াল করে দেখো এই দুটো সিম্পলিফাইড কেন বললাম। এবার কিন্তু ডেরিভেশন শুধু একটা কোঅর্ডিনেট, মানে একটা স্পেস কোঅর্ডিনেট উপর ডিপেন্ডেন্ট, টাইম ডেরিভেটিভটা ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ফেজর ফর্মের সুবিধা, যেখানে দুই ধরনের ডেরিভেটিভ ইনভলভ যে ইকুয়েশন গুলিতে, সেগুলোকে যদি তুমি ফেজর ফর্ম ইউজ করো, তখন টাইম ডেরিভেটিভটা ভ্যানিশ হয়ে যায়। এটাকে তুমি বলতে পারো আগের ইকুয়েশন গুলো হচ্ছে টাইম ডোমেইনে, আর এইবারের ইকুয়েশন ফেজর ফর্মের ইকুয়েশন গুলিকে আমরা বলতে পারি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি ডোমেইন। দেখো এখানে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভিতরে লিনিয়ার ফ্রিকোয়েন্সি এফ টুয়াইস পাই এফ লিনিয়ার ফ্রিকোয়েন্সি ইনভলভ। ফলে এটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, ফেজর ফর্ম ইকুয়েশন অর ফ্রিকোয়েন্সি ডোমেইন ইকুয়েশন, তিন ভাবেই বলা যায়। 14.7, 14.8। তা এখন এই ফেজার ফর্ম ইকুয়েশন গুলি যদি তুমি, আমি একটু আগে বললাম এখনো কিন্তু দেখো 14.7, 14.8 এই ফেজার ফর্ম ইকুয়েশন গুলি এখনো কাপল। দেখো বাম দিকে ডেরিভেশন করা হচ্ছে ভোল্টেজকে, আর ডান দিকের প্যারামিটারটা হচ্ছে আবার কারেন্ট। তার মানে এখনো কাপল হয়ে আছে, কারেন্ট এবং ভোল্টেজ একই প্যারামিটার না সবগুলোতে। এইবার এটাকে এই যে কম্পারিজন, এটা বাদ দিয়ে রাখছি আপাতত, এটা এখানে আমি শেষ করতে পারি না এই অংশটা, এটা আপাতত থাক। এই কম্পারিজন অফ ভোল্টেজ উইথ, মানে আমরা ওই ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সঙ্গে ট্রান্সমিশন লাইনটাকে মিলাতে যাচ্ছিলাম, কম্পেয়ার করতে যাচ্ছিলাম, কোরিলেট করতে যাচ্ছিলাম, সেটা এখনো কমপ্লিট হয় না, এই জন্য ওটা আপাতত বাদ রাখো। তবে কোনো কোনো বইতে আছে, সেটা যদি তোমরা একটু নিজেরা পড়ে নাও তাহলে হলো, তা আপাতত বাদ রাখি। আমি ওদিকটা এখনো সেই শীটটা কমপ্লিট করতে পারিনি, মানে নোটটা কমপ্লিট করতে পারিনি, এই জন্য ওটা রয়ে গেছে, ক্লাসেও করতে পারলাম না করোনা শুরু হয়ে যাওয়ার পরে। আর এই প্রথম বোধহয় তোমার পড়ালেখায় বসলাম, একদিন আসলে পড়ালেখায় কনসেন্ট্রেশনই আসে না। যখনই পড়ালেখায় বসি তখনই কেবল মরার চিন্তা চলে আসে, যে কখন মরবো, কখন যে করোনায় ধরবে, কি অবস্থা। আমাদের সয়েল সায়েন্সের এক স্যার তো মারা গেলেন, জানো তো? হ্যাঁ, শুনছো তোমরা? শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের সয়েল সায়েন্সের এক স্যার মারা গেছেন না? হ্যাঁ, উনি আর রিকভার করতে পারলেন না। আনিসুজ্জামানও মারা গেলেন, ওই যে তো ঠিক আছে। এখন এই যে ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভ ইকুয়েশন মানে হচ্ছে, ওয়েভ ইকুয়েশন কিভাবে ডেরাইভ করব? ওই যে কারেন্ট ল, ভোল্টেজ ল ইকুয়েশন গুলো মিক্সড অবস্থায় আছে, কাপলড অবস্থায় আছে, সেখান থেকে আমরা এটাকে ইউনিফর্ম করব, ভোল্টেজ এবং কারেন্টে এটাকে রিপ্লেস করব। তো সেগুলোকে করার জন্য আমরা ওই ফেজর ফর্মের এক, মানে
প্রথম ইকুয়েশনটাকে মনে করো, প্রথম ইকুয়েশনটাকে যদি এটাকে আবার করি, ডেরিভেটিভ নেই, হ্যাঁ হ্যাঁ, এই যে 14.7, এটাকে যদি আবার ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু জেড, তার মানে বাম দিকে ডাবল ডেরিভেটিভ হবে এবং বাম দিকে স্পেস ডেরিভেটিভ হবে আইএস এর স্পেস ডেরিভেটিভ। আইএস এর স্পেস ডেরিভেটিভ নিচের ইকুয়েশনে দেওয়া আছে ভ্যালু, ফলে এই ইকুয়েশনটা এখানে সাবস্টিটিউট করতে হবে। করলে এবার কিন্তু আইএস ভ্যানিশ হয়ে যাবে, এই ভিএস চলে আসবে। দ্যাট মিনস এই ইকুয়েশনে সবই ভোল্টেজ, ওই ইকুয়েশনে সবই ভোল্টেজ। ফলে এটাকে আমরা একটা ইউনিফর্ম একটা প্যারামিটারের জন্য, একটা প্যারামিটারের জন্য আমরা এটাকে ইকুয়েশনটা করতে পারি। দেখো ডাবল ডেরিভেটিভ আসছে এবং এখানে যে এই কমপ্লেক্স এই অংশটা, এই কোএফিসিয়েন্টটাকে আমরা গামা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এই ইকুয়েশনটা যেহেতু ডাবল ডেরিভেটিভ, এটা কিন্তু আসলে ওয়ান ডিমেনশনাল ওয়েভ ইকুয়েশনের মতো চেহারা হয়ে গেল। এটা কিন্তু আমরা ওই ইউনিফর্ম প্লেন ওয়েভে পড়ছি যে ওয়ান ডিমেনশনাল প্লেন ওয়েভ ইকুয়েশন। তো এটা ওয়েভ ইকুয়েশন, এই জন্য ওয়েভ ইকুয়েশন বললাম। এটাকে আমরা সরি, এটা কারেন্ট ইকুয়েশনে দাঁড়ায় গেছে। তাহলে ভোল্টেজ ইকুয়েশনটা গেল কই? এটাকে আগে করে ফেলছি, ও এটা আগে করে ফেলছি, সরি। এটা হলো ভোল্টেজ ইকুয়েশন, গামা স্কোয়ার এই ভোল্টেজ। তারপর ইকুয়েশনটাকে সেকেন্ডটাকে যদি আবার এরকম ডাবল ডেরিভেটিভ করো, তাহলে তুমি আর একটা ইকুয়েশন পাবে, এই কারেন্টের ডেরিভেশন। এখন যেহেতু এরা এটাকে এই যে 17, 18, 7, 8, 9, 10 এই সমস্ত ইকুয়েশন গুলিকে ট্রান্সমিশন লাইন ইকুয়েশনস অর টেলিগ্রাফার্স ইকুয়েশন ইন ফেজার ফর্মে, তুমি এটাকে টাইম ডোমেনেও ডেরাইভ করতে পারো, কিন্তু আমি এটাকে ফেজার ইকুয়েশন বা ট্রান্সমিশন লাইনের সলিউশন আমরা ওই প্লেন ওয়েভের ইকুয়েশনের ওগুলো যেগুলো সলভ করছি সেই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সলিউশন, জেনারেল সলিউশনটাকে আমরা এরকম 12-13 ইকুয়েশন 12-13 দিয়ে ডেরাইভ করতে পারি। একটা কনস্ট্যান্ট, আর একটা হলো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, আর একটা হলো ই টু দি পাওয়ার গামা ওমেগা জেড এবং গামা প্লাস জেড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কারেন্টকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু আমরা পরে বের করব, এইগুলো বাউন্ডারি কন্ডিশন দেখে এগুলো পরে বের করব। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। আচ্ছা, এখন এই ট্রান্সমিশন লাইনটা তো আমরা এখন ডেল জেড ছোট্ট একটা সেকশন, ডেল জেড একটা সেকশনের জন্য ডেরাইভ করছি, ছোট্ট একটা ডেল জেড সেকশনের জন্য ডেরাইভ করছি। যদি ট্রান্সমিশন লাইনটা অনেক বড় হয়, হ্যাঁ, তখন তার সিচুয়েশনটা কি হবে, মানে তার সলিউশনটা কিরকম হবে? তাহলে সলিউশনটা কিরকম হবে এর অর্থ হচ্ছে, যদি আমি ধরি সাপোজ আমার ট্রান্সমিশন লাইনটা ইনফাইনাইট লম্বা, তখন এই যে আমাদের সলিউশনের মধ্যে রিফ্লেক্টেড ওয়েভ বলে একটা সলিউশন আসছে, সেটা আর থাকবে না। কারণ ট্রান্সমিশন লাইন লম্বা হলে ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভ গুলো যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, ওরা এন্ড আর খুঁজে পাবে না। যেখানে সে বাউন্স করে ব্যাক করবে, রিফ্লেক্ট করবে। ফলে ট্রান্সমিশন লাইন ইনফাইনাইট ধরার এই হলো সুবিধা। এর ইন আদার ওয়ার্ডস আসলে আমরা রিফ্লেকশনটাকে বাদ দিচ্ছি কায়দা করে, এই হলো উদ্দেশ্য। ইনফাইনাইট ট্রান্সমিশন লাইন ধরে রিফ্লেকশন বাদ দিচ্ছি। রিফ্লেকশন যদি বাদ না দেই, তাহলে একটা ওয়েভ ফরওয়ার্ড গোয়িং যাচ্ছে, তার একরকম ফেজ হবে, আরেকটা যদি ব্যাক করে, এই দুটোর ফেজের ইন্টারফারেন্সের ফলে কখনো কনস্ট্রাকটিভ কখনো ডিস্ট্রাকটিভ, এই সমস্ত কারণে দেখা যায় যে সিগন্যালটা জেনারেটর থেকে বের হলো ঠিকই, কিন্তু অন দি ওয়েতে ট্রান্সমিশন লাইন অথবা অন্য কোনো মিডিয়াতে সেটা অ্যাবজর্ব হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, লোডে আর যায় না, লোড পর্যন্ত আর যায় না। তো এই কারণে এই রিফ্লেক্টেড ওয়েভকে যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে এবং এটাকে ভ্যানিশ করতে হবে, এটাই হলো উদ্দেশ্য। এই মাইক্রোওয়েভ সার্কিট, হাই ফ্রিকোয়েন্সি সার্কিটের এই ওয়ান অফ দ্য টার্গেটস, আমি বলবো এটা হলো অনলি ওয়ান টার্গেট হচ্ছে রিফ্লেকশনটাকে কিভাবে বাদ দেওয়া যায়।
রিফ্লেকশনটা কিভাবে অ্যাভয়েড করা যায়। তো এটা থিওরিটিক্যালি বৈজ্ঞানিকরা বললেন ইকুয়েশনে, ম্যাথমেটিক্যালি তারা এখন দেখাচ্ছে, ম্যাথমেটিক্যালি দেখাচ্ছে মানে ম্যাথমেটিক্যালি আমরা আগে প্রমাণ করি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি করব কি। আমরা আগে ট্রান্সমিশন লাইনটিকে ইনফাইনাইট ধরলাম, ইনফাইনাইট ধরে দেখো সলিউশনের মধ্যে আমরা এই যে রিফ্লেক্টেড অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই যে 16 এবং 17 ইকুয়েশনে রিফ্লেক্টেড অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে শুধু ফরওয়ার্ড গোয়িং কারেন্ট ওয়ে, ফরওয়ার্ড গোয়িং ভোল্টেজ ওয়ে। এখন এই যদি তাদের সলিউশন হয় ভোল্টেজ এবং কারেন্টের মানে ফেজর অংশটা, তখন ওই যে আমরা ওই কারেন্ট ল, ভোল্টেজ ল কারেন্ট লতে যে পেয়েছিলাম যে কারেন্ট কিভাবে ভ্যারি করে, ভোল্টেজ কিভাবে ভ্যারি করে, সেখানের ইকুয়েশনের মধ্যে দেখো স্পেস কোঅর্ডিনেট দিয়ে একটা ডেরিভেশন আছে। সেই স্পেস কোঅর্ডিনেটের ডেরিভেশনে মনে করো ভোল্টেজ ডেরিভেশনের মধ্যে, ভোল্টেজ ডেরিভেশনের মধ্যে আমরা এটাকে ডেরাইভ করলাম, ডেরিভেটিভ নিলাম, ডেরিভেটিভ নিলে এই মাইনাস গামা অংশটা ডেরিভেশনের জন্য আসবে। এবং সেখান থেকে তুমি এটাকে যদি এইভাবে দাঁড় করাও, মানে একটু সাফল করে দাঁড় করাও, তাহলে এই ভি নট প্লাস আই নট প্লাস এর একটা রেশিও যদি বাইর করো তাহলে দেখবা সেটা হলো এরকম, যেটা ডান দিকে দেখানো আছে, এটাকেই আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। দ্যাট মিনস একটা ট্রান্সমিশন লাইনের যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এমন একটা ইম্পিডেন্স যেখানে কোনো রিফ্লেকশন নাই, রিফ্লেকশনটাকে অ্যাভয়েড করে এই ইম্পিডেন্সটা বের করলাম। এর অর্থ হচ্ছে এর পরে এই ট্রান্সমিশন লাইন দিয়ে যদি তুমি এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স দিয়ে তুমি যদি কোনো তারকে যদি একবার মেজার করে ফেলো যে এই তারের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে 50 ওহমস, এই তারের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে 75 ওহমস, এভাবে যদি তুমি ডিফাইন করে ফেলো, তারগুলিকে যদি তুমি এরকম ভাবে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ক্যারেক্টারে এটা ক্লাসিফাই করে ফেলো, তাহলে ওই তার দিয়ে যদি কোনো একটা লোড কানেক্ট করো জেড আউটপুটে এবং সেটা যদি ম্যাচিং হয়, তার মানে হলো ওই তার এবং লোডের মধ্যে কোনো রিফ্লেকশন নাই। দ্যাট মিনস ওই তার দিয়ে ওই লোডটাকে কানেক্ট করলে সমস্ত পাওয়ার এই লোডে যাবে। এই হলো চালাকি, এই হলো ফিজিক্যাল সিগনিফিকেন্স। বুঝতে পারছো আমার কথাটা? এটার জন্যই আমরা এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বাইর করি এবং সেটা এই বের করে দেখালাম। এবং এই ভি নট প্লাস আই নট প্লাস এর এইটা পজিটিভ রেশিও, এটা পজিটিভ রেশিও জেড নট আসে। আবার যদি ওই যে ভি নট মাইনাস ভি নট আই নট মাইনাস এটার রেশিও যদি বাইর করি তাহলে দেখা যায় একটা মাইনাস সাইন আসে। দ্যাট মিনস আইদার ওয়ান, ইন আইদার কেস এটা হচ্ছে তোমার এই যে জেড নট ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, যেটা এই যে ডান দিকে একটা রেশিও আছে, যেটা একটা কমপ্লেক্স প্যারামিটার। খেয়াল করে দেখো এটা কমপ্লেক্স, জে ওমেগা ইনভলভ। তার মানে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সেরও একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট আছে। এবং সেটাকে আমরা এই যে জেড নট ইকুয়ালস টু আর নট প্লাস জে এক্স নট এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাই এখন এই বিভিন্ন রকম ভাবে এই জেড নট বা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বের করার কায়দা আছে। এগুলোকে আমি কতগুলো অঙ্ক দিয়ে বের করে দেখাইছি, বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি এগুলো। প্রবলেম 1 যে কমপ্লেক্স, যেহেতু এটাকে অনেক লম্বা লম্বা ক্যালকুলেশন, এই দেখো এক একটা লম্বা লম্বা ক্যালকুলেশন, তো দুই একটা তোমরা করার প্র্যাকটিস করার চেষ্টা করো। কমপ্লেক্স ফর্মে কিভাবে বের করা হয়, অনেকগুলো প্রবলেম আছে, দুই তিনটি, এগুলো প্র্যাকটিস করবা। তো গেল, এগুলো করবা। তা এখন এই কমপ্লিকেটেড এই কি বলে এটাকে, কমপ্লিকেটেড এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কি বলে এটাকে, এই কমপ্লেক্স ফর্মে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বের করা অনেক লম্বা লম্বা ক্যালকুলেশন ইনভলভ, তুমি দেখতে পাচ্ছ। তো সেটাকে অ্যাপ্রক্সিমেট ওয়েতে বের করার কতগুলো কায়দা আছে। অ্যাপ্রক্সিমেট ওয়েতে বের করলে খুব একটা তফাৎ হয় না, কিন্তু এতে দেখা যায় ক্যালকুলেশন কিন্তু অনেক সিম্পলিফাইড হয়ে যায়। এই সিম্পলিফিকেশনের জন্যই এই অ্যাপ্রক্সিমেশনটা দেখানো হলো। যে তখন প্রথমে তোমাকে যদি কোশ্চেন আসে যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বের করো, তখন কিন্তু তুমি ওই পর্যন্ত বের করে দেখাবা ইনফাইনাইট লাইনের জন্য। এমন যদি তোমাকে বলা হয় যে তুমি এবার একটু ইয়ে করো, কি বলে এটাকে, অ্যাপ্রক্সিমেট করে দেখাও, তখন তুমি এটা অ্যাপ্রক্সিমেট করে দেখাবে। অ্যাপ্রক্সিমেশনের দুটো উপায়, একটা হলো লস নাই এরকম একটা কেসে যদি আমরা বের করে দেখাই তখন কি হবে, হ্যাঁ। আর
লস নাই এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এই দুটা কন্ডিশন যদি আমরা কনসিডার করি, তাহলে দেখা যাবে এই দুটোই কিন্তু আসলে একটা আরেকটার মিরর ইমেজ। মিরর ইমেজ এই জন্য বললাম যে দেখবা যে ফর লসলেস ট্রান্সমিশন লাইন, এটাকে যদি আমরা জেড নট বের করি লসলেস এর বেলায়, লস মানে হচ্ছে এই যে আর নট, আর আমার ইকুয়েশনে ছিল ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স ইকুয়েশন আর ছিল, জি ছিল, এগুলো কিন্তু যদি বাদ দেই তাহলে কিন্তু লসলেস ক্যারেক্টারিস্টিক্স, সরি, ট্রান্সমিশন লাইন পাবো, লসলেস ট্রান্সমিশন লাইন পাবো। তো এই দুটো প্যারামিটার বাদ দিলে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের ইকুয়েশন কিন্তু খুব সিম্পল একটা ইকুয়েশন হয়ে যায়। এ দেখো √L/C, এবং এটা √L/C হচ্ছে একটা আসলে আর নট বা রেজিস্টিভ পার্ট, নট রিয়েক্টিভ পার্ট, রিয়েক্টিভ পার্ট 0। তো এই রেজিস্টিভ পার্ট থাকাতে এটাকে আমরা এই যে সংক্ষেপে ক্যালকুলেট করতে পারি জেড নট। এখন এই যে লসলেস ট্রান্সমিশন লাইন বের করলাম, এখন দেখো এই যে ভেরি হাই ফ্রিকোয়েন্সি কেসে যদি আমি বের করে দেখি, দেখবা ভেরি হাই ফ্রিকোয়েন্সি কেস আর লসলেস কেস কিন্তু সেম। ফলে ওই যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স অনেক লম্বা একটা প্রসিডিউরের মধ্যে বের করি আমরা কমপ্লেক্স ফর্মে, সেটা বের করার দরকার নাই, এই ফর্মে বের করলেও এনাফ। এই দেখো আর নট এর ভ্যালু বের হয়েছে √L/C, আর এক্স নট এর ভ্যালু বের হইলো 0। ফলে দেখা যায় যে তুমি ওই রকম ওই যে আমাদের হাই ফ্রিকোয়েন্সি কেসে মাইক্রোওয়েভ সিস্টেমে সার্কিট ডিজাইনে লসলেস আর লসলেস কেস আর ওই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের অ্যাপ্রক্সিমেটেড লসলেস কেস আর ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কমপ্লেক্স ফর্মে, এই দুটোকে যদি সংক্ষেপে বের করি তাহলে এই দুটো সেম। সেই জন্য এখানে বলছে দেখো ইকুয়েশন 30 এবং 32 আর সেম এজ ইকুয়েশন 25 এন্ড 26 ফর লসলেস কেস। তাতে বোঝা গেল যে তুমি লসলেস কেসে বের করলেই এনাফ, অত কমপ্লেক্স ফর্মে ক্যালকুলেট না করলেও। এই যে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাইছি তোমাকে, জেড নট, এটা যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি কেসে আমরা যদি করি, কনসিডার করি, তাহলে দেখো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 300 ওহমস বের হচ্ছে। এবং এই গ্রাফ থেকে তুমি দেখো খেয়াল করে, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে এটা কিন্তু এই যে 300 ওহমস এর মধ্যে কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে, আর ফ্রিকোয়েন্সি যখন কমে